গল্প তুমি আমার। লেখায় আলিফ ইয়াসিন। চাকরির সুবাদে শহরে থাকতে হয়। গত দুদিন আগে ছুটিতে বাসায় গিয়েছিলাম। সবকিছু ঠিকই ছিল। বিপত্তি ঘটে অ্যাড আসার সময়। মা কিছুতেই আসতে দেবে না। তবুও আসতে তো হবেই। তাই শহরের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় অনেক পথ পাড়ি দেওয়ার পর হঠাৎ করে বৃষ্টির সাথে হালকা বাতাস শুরু হয়ে যায়, যা কিছু সময় পর ঝড়ের রূপ ধারণ করলো। ঝড়ের মাঝে ছুটে চলছি শহরের উদ্দেশ্যে। শহর থেকে মিনিট 10 দূরে আচমকা কোথা থেকে একটি মেয়ে ছুটে এসে গাড়ির সাথে বাড়ি খেল। সাথে সাথে ব্রেক কষে বের হয়ে দেখি মেয়েটা জ্ঞান হারিয়েছে নাকি মারা গেছে বোঝা যাচ্ছে না। তাই নাকের উপর হাত রেখে বোঝার চেষ্টা করলাম নিঃশ্বাস চলছে কিনা। না, বেঁচে আছে। গাড়ির স্পিরিট কম থাকায় যাত্রায় রক্ষা পেয়েছে। এদিকে মেয়েটা বৃষ্টিতে ভিজে শেষ। গায়ের জামা চামড়ার সাথে এঁটে গেছে। তাই চোখ ফিরিয়ে নিলাম, কিন্তু এভাবে ঝড়ের মাঝে রেখে যেতেও মন সায় দিচ্ছে না। যতই হোক, একটি মানুষ হয়ে আর একটি মানুষকে মৃত্যুর মুখে রেখে যাওয়া মনুষ্যত্বের কাজ নয়। তাই গা থেকে জ্যাকেটটা খুলে মেয়েটির গায়ের উপর রেখে দিয়ে কোলে করে গাড়ির ছিটে শুয়ে দিলাম। হসপিটালে যাওয়া যাবে না। মেয়েটির এরকম অবস্থা দেখলে অযথাই ঝামেলায় পড়তে হবে আমায়। কিন্তু মেয়েটাকে এখন কি করবো ভেবে পাচ্ছি না। এখন কি করি? ফ্ল্যাটে নিয়ে যাব নাকি? হ্যাঁ, ফ্ল্যাটেই নিয়ে যাই। ওখানে কেউ কিছু জিজ্ঞেস করবে না। জ্ঞান ফিরলে না হয় চলে যাবে সে নিজ গন্তব্যে। যেতে যেতে রাফিকে ফোন দিলাম, কিন্তু ও ফোন তুলছেই না। ধুর, এভাবে কি ভালো লাগে? প্রয়োজনে ফোন দিলে এদের কাউকে পাওয়া যায় না। বেশ কিছুক্ষণ পর ফোন তুলে ঘুমে জড়ানো গলায় বলে, কে? রাগী কণ্ঠে বললাম, আমি। ও তুই? আমার ঘুম নষ্ট করলি কেন? তাড়াতাড়ি বল। ঘুমাবো আমি। তোর ঘুম রেখে প্রয়োজনীয় ওষুধ নিয়ে আমার ফ্ল্যাটে আয় দ্রুত। বলেই ফোন রেখে দিলাম। টাকা পয়সার কমতি নেই এদের। ছোটবেলায় যখন স্যারেরা আমাদের তাদের হাতে নিপুণভাবে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলেছেন, তখন থেকেই আমার স্বপ্ন ছিল আমিও তাদের মতো মানুষকে গড়ব। তাই নিজের স্বপ্ন পূরণের জন্য এই শিক্ষকতার পেশাটি নেওয়া। তাই বাবা আমার স্বপ্নকে সম্মান জানিয়ে পাশে থেকেছেন সবসময়। আমি যে বিল্ডিং এ থাকি সেটি 7 তলা বিশিষ্ট এবং আমার ফ্ল্যাটটি 4 তলায়। রান্নার কাজের জন্য একটি মেয়ে থাকে। মেয়েটির নাম রুবা। বাবাই ঠিক করে দিয়েছিল। রুবা দেখতে বেশ মিষ্টি, কিন্তু রুবা এতিম। অনাথ আশ্রমে বড় হয়েছে। বয়স হবে এই তো 15-16। বাবা ওখান থেকে এনেছিল রুবাকে আমার এখানে থাকার জন্য। স্কুলেও ভর্তি করানো হয়েছে রুবাকে। এবার ক্লাস 9-এ পড়ছে রুবা। পড়াশোনার খুব ভালো হওয়ায় আমার সাথে না গিয়ে একাই ছিল এখানে। প্রতিবারই এমনটা করে। বাসার নিচে এসে রুবাকে ফোন দিলাম দরজা খুলে দেওয়ার জন্য। এরপর মেয়েটাকে নিয়ে 2য় তলায় উঠতে শুরু করলাম। আমার কোলে মেয়ে দেখে রুবা অবাক হয়েছে বুঝতে পারলাম। অবাক হওয়ারই কথা। সে কখনোই ভাবেনি আমি কোনো মেয়েকে নিয়ে আসবো। জাগগে একটি রুমে মেয়েটিকে শুয়ে দিয়ে রুবার হাজারো প্রশ্ন মাখা মুখের উপর বললাম, দেখ ওর ব্যাগে কোনো পোশাক আছে কিনা। থাকলে চেঞ্জ করিয়ে দে। যদি থাকে আমার রুম থেকে ট্রাউজার ও টি শার্ট পরিয়ে দে। আমি ফ্রেশ হতে গেলাম। কিছু সময় পর রাফির আগমন ঘটে। মেয়েটিকে দেখে তারও চোখে মুখে হাজারটা প্রশ্ন। ও কিছু বলতে যাবে তার আগে বললাম, আগে দেখ কোনো সমস্যা কিনা, তারপর বলছি। রাফি বলে, তেমন কিছু হয়নি, শুধু জ্ঞান হারিয়েছে আর ঠান্ডা লেগেছে মনে হয়, তাই জ্বর এসেছে গায়ে। ওষুধ লিখে দিচ্ছি, খেয়ে দিস। ড্রয়িং রুমের ছোপায় বসে আছি আমি ও রাফি। রুবাও আমার পাশে দাঁড়িয়ে রইল সবকিছু শোনার জন্য। তাই বললাম, দাঁড়িয়ে রইলি কেন? বসো ওখানে। না ভাই, আমি ঠিক আছি। একে একে সবকিছু খুলে বললাম। দুজনেই আমার কথায় খুশি হয়েছে বুঝতে পারলাম ওদের মুখ দেখে। তারপর বললাম, এবার খুশি? রাফি বলে, হুম, খুব ভালো কাজ করছিস। রুবা হাত তালি দিতে দিতে বলে,
হ্যাঁ ভাইয়া, তুমি অনেক ভালো কাজ করেছো। রুবা, একটা কাজ কর। কি কাজ ভাইয়া? দেখ মেয়েটার জ্ঞান ফিরেছে কিনা। ফিরলে চুপ করে খাইয়ে দিস। ঠিক আছে ভাইয়া। সকাল 7:30। ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়ে দেখি রুবা আগে থেকেই এখানে। তাই রুবাকে বললাম, কখন এলি? এই তো ভাইয়া, মিনিট 10 আগে। এই নাও তোমার কফি। থ্যাঙ্কস। হুম। 2 পিস ব্রেড সাথে মাখন লাগিয়ে খেতে খেতে বললাম, আজ কি রাধা যায় বলতো? ফ্রিজে কি কি আছে? অনেক কিছুই আছে। মুরগির মাংস ও সবজি হলে কেমন হয় বলতো? হুম, বেশ ভালোই হবে। যা নিয়ে আয়। ওকে। রুবি রান্না বসিয়েছে। রুবিকে বললাম, গিয়ে দেখে আসি মেয়েটার ঘুম ভেঙেছে কিনা। সময় তো অনেক হলো। ঘুম যাও। রুমে ঢুকে দেখি উনি এখনো ঘুমিয়ে আছে। তাই ডাকতে লাগলাম। কয়েকবার ডাকার পর ঘুম ভেঙে যায় আমাকে দেখে। এই কে আপনি? আমার রুমে কি করছেন? মিস, এটা আপনার রুম না, আমার বাসা। তাই আমি তো থাকবই। আমার কথা শুনে তেড়ে আসতে যাবে তখনই নিজের গায়ের দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে, আমার পোশাক! ছি ছি ছি, বদমাস লম্পট আমার সবকিছু দেখে নিয়েছে। এখন আমার কি হবে? এসব বলতে বলতে জ্ঞান হারিয়ে টুক করে পড়ে যেতে নেয়। আর অমনি দুহাতে এক করে নেই। আর সাথে সাথেই রুবার এন্ট্রি। আমাদের এভাবে দেখে রুবা বলে, আপুটা চিৎকার দিল কেন? তুমি বা ওনাকে এভাবে ধরে আছো কেন? এত কথা না বলে ধর আগে। আবার জ্ঞান হারিয়েছে। ওকে। বিছানায় শুয়ে দিয়ে বললাম, গ্লাসে পানি এনে মুখে ছিটিয়ে দে। জ্ঞান চলে আসবে। আমার দিকে এক চোখে তাকিয়ে বলে, দিচ্ছি। তুমি রান্নাঘরে যাও। আপু, ঠিক আছো তুমি? হুম। চারদিকে তাকিয়ে বলে, এটা তো আমার রুম না। আমি কোথায়? তুমি আমাদের বাসায়। আমার জামা চেঞ্জ করেছে কে? তুমি? হুম। কাল রাতে তুমি ভাইয়ের গাড়ির সাথে ধাক্কা খেয়ে জ্ঞান হারিয়েছিলে। তাই ভাইয়া তোমাকে এখানে নিয়ে আসে। বৃষ্টিতে ভিজে একাকার হয়েছিলে তুমি, তাই চেঞ্জ করে দিয়েছি। কপালে হাত দিয়ে দেখি উষ্ণতা কম। আল্লাহ তাআলার রহমতে জ্বর কমে এসেছে। ধন্যবাদ তোমাদের আমাকে সাহায্য করার জন্য। ধন্যবাদ দিতে হবে না। ওই দিকেও ওয়াশরুম। ফ্রেশ হয়ে নাও। আমি তোমার নাস্তার ব্যবস্থা করছি। আমরা বের হব। বাসার মধ্যে একাই থাকতে পারবেন তো? নাকি ভয় পাবেন? না না, সমস্যা নেই। ভয় পাবো কেন? দিনের বেলা কেউ ভয় পায় নাকি? একটা গোপন কথা বলি, আমাদের বাসায় একটা শাকচুন্নি থাকে। কাউকে বলবেন না যেন। আমার কথায় লাফ দিয়ে উঠে বলে, কি শাকচুন্নি? চিৎকার দিচ্ছেন কেন? আপনি না মাত্রই বললেন দিনের বেলা ভয় পাবেন না। আমি কি জানতাম এখানে ভূত থাকে? ওইটা ভূত নয়, শাকচুন্নি। ইউ নো হোয়াট? শাকচুন্নিটা খুবই কিউট। কিউটের খেতায় আগুন, আমি এখানে থাকতে পারবো না। নয়তো আমায় মেরে ভর্তা বানিয়ে খেয়ে নিবে। মানুষের ভর্তা বানানো যায় জানতাম না তো। এগিয়ে এসে হাত চেপে ধরে বলে, প্লিজ আমায় একা রেখে যাবেন না, নয়তো আমি মরেই যাব। ছাড়ুন, এখানে একটাও ভূত বা শাকচুন্নি নেই। তাহলে আপনি যে বললেন? মজা করছিলাম। আমার কথায় গাল ফুলিয়ে বলে, আপনি অনেক খারাপ, শুধু শুধু আমায় ভয় পাইয়ে দিছিলেন। একটুর জন্য প্রাণটা বেরিয়ে যায়নি। হাত ঘড়ির দিকে তাকিয়ে বলি, হাতে বেশি সময় নেই, আমাদের ফ্রিজে খাবার রাখা আছে, গরম করে খেয়ে নেবেন। পারবেন তো? হুম। খেয়াল করে ওষুধও খেয়ে নিবেন। দরজা লক করে দিচ্ছি, বিকেলে দেখা হচ্ছে। টাটা। রুবাকে নিয়ে বেরিয়ে পড়লাম রুবার স্কুলের দিকে। স্কুলের সামনে নামিয়ে দিয়ে বললাম, সাবধানে যা। আর একটুও দুষ্টুমি করবি না। তুমি সব সময় একই কথা বল। আমি কি কখনো দুষ্টুমি করেছি? রুবার গাল টেনে দিয়ে বলি, তুই তো আমার গুলুমুলু বোন।
তুই কি দুষ্টুমি করতে হবে পারিস নাকি? ভাইয়া আমার ডাল ছাড়, আমি মোটেই মোটা নই। তুমি আমার সুন্দর ডাল দুটো টেনে টেনে টমেটো বানিয়ে দিয়েছো। আচ্ছা বাবা, সরি। যা এখন দূর হ। যাচ্ছি। তুমিও সাবধানে যাও। হুম। রুবা স্কুলের ভিতরে গেলে আমিও ছুটলাম নিজ গন্তব্যে। রুবার ক্লাস 3:30টায় শেষ। কলেজ শেষে রুবার স্কুলের সামনে থাকা টং দোকানে চা খাচ্ছি। দোকানি মামা অনেক সুন্দর চা বানান, যা আমার বরাবরই প্রিয়। মাঝে মাঝে এখানে রাফি আর আমি আসতাম চা খেতে, যদিও রাফির ব্যবস্থার কারণেও আসে না। সময়ের ব্যবধানে সবকিছুই পরিবর্তন হয়ে যায়। 3 কাপ চা শেষের দিকে রুবার স্কুল ছুটির সময় হয়ে গেছে, তাই গেটের সামনে দাঁড়ালাম। 2 মিনিট যেতে না যেতেই রুবাদের স্কুল ছুটি দিল, তাই এর সময় নষ্ট না করে রুবাকে নিয়ে ফিরতি পথে রওনা দিলাম। আমার নাম নাদিয়া ফেরদৌস, মা রেহানা বেগম, বাবা রফিক ফেরদৌস। আমি যখন 4র্থ শ্রেণীতে পড়ালেখা করি তখন বাবা মারা যায়। পরবর্তীতে মামারা জোর করে মাকে অন্য জায়গায় নতুন করে বিয়ে দেয়। সৎ বাবা নেশা করত, নেশা করে প্রতিদিন মাকে মারধর করত। লুকিয়ে লুকিয়ে দেখতাম। এছাড়া আর করারই বা কি ছিল আমার? মা অন্যের বাড়িতে কাজ করে আমাকে লেখাপড়ার জন্য টাকা দিত। ইন্টার সেকেন্ড ইয়ারে পরীক্ষা দেওয়ার পর রেজাল্টের অপেক্ষা করছিলাম। এমন সময় জানতে ইচ্ছে পারি বাবা আমার বিয়ে ঠিক করেছে। সেই ছেলে ছিল এলাকার নামকরা গুন্ডা। প্রতিদিন আমাকে সহ প্রতিটি মেয়েকে বিরক্ত করত। তার নামে 1000টা কেস আছে থানায়, কিন্তু তার টাকার জোরের কাছে সবাই অসহায়। বাবাকে টাকার লোভ দেখিয়ে আমাকে বিয়ে করবে বলে জানায়। বাবাও রাজি হয়। আমি বিয়ে করতে চাইনি বলে আমাকে অনেক মারে। শেষে নিরুপায় হয়ে বিয়েতে রাজি হই। বিয়ের 2 দিন আগে বাবা তখন বাসায় ছিল না। সেই ফাঁকে মা আমাকে পালিয়ে যেতে সাহায্য করে। বাসায় বাইরে আসতেই দৌড়াতে শুরু করলাম। এরই মাঝে ঝড় শুরু হয়। কোথায় যাব, কি করব না করব, এসব ভাবনার মাঝে কিছু একটার সাথে ধাক্কা লাগে। তখনই জ্ঞান হারিয়ে পড়ে যাই। জ্ঞান ফিরবার পর তো এখানেই। কথা শেষ করেই চোখের অনন্ত পানি মুছে নিলাম। সামনে তাকিয়ে দেখি দুজনেই আমার দিকে তাকিয়ে আছে, তাই মাথা নিচু করে নিলাম। মন খারাপ করে বসে আছেন কেন? কই না তো। মন খারাপ হবে কেন? আমি ঠিক আছি। দেখে তো মনে হচ্ছে না। সবকিছু কি দেখে বোঝা যায়? হবে হয়তো। আমি আপনার থেকে অনেক ছোট, তাই তুমি করে বলবেন। আপনি করে বললে নিজেকে বুড়ি বুড়ি লাগে। ওকে, এখন থেকেই তুমি করে বলবো। আপনার এখন কেমন লাগছে? আছি আলহামদুলিল্লাহ। জ্বর নেমে গেছে। ভাবছি 2-1 দিনের ভিতর এখান থেকে চলে যাব। অনেক তো হলো, আপনাদের আর কষ্ট না দেই। কোথাও যাচ্ছ না তুমি? তুমি আমাদের সাথেই থাকবে। আমাদের কথার মাঝে রুবা কথাটি বলে ওঠে, তুমি এখানে কেন আসতে পারি না? বলে আমাদের হাতে কফির কাপ ধরিয়ে দিয়ে সামনে থাকা চেয়ারে বসে গেল। তা কেন হবে? কোথায় যেতে চাচ্ছ তুমি? জানি না, তবে যেতে তো হবেই। কোথাও যাওয়ার প্রয়োজন নেই। তুমি এখানেই থাকবে, আমাকে পড়াবে। কিন্তু কিন্তু কি আছে? ভাইয়া কাল আপুকে তোমার কলেজে ভর্তি করানোর ব্যবস্থা করবে, উনি বললেন। ওকে, তাই হবে। কিন্তু এ সময় তুই এখানে কি করছিস? সব পড়া শেষ, তাই ভাবলাম তোমাদের সাথে আড্ডা দেই। কিন্তু তোমরা দুজন এমন ভাব করছো, মনে হচ্ছে দুজন সদ্য বিয়ে হওয়া কপত কপতির মাঝে কাবাবে হাড্ডি হয়েছি। ওকে, যাচ্ছি। তোমরা প্রেমালাপ কর। রুবার কথা শুনে দুজনই হাসতে লাগলাম। উনি উঠে গিয়ে রুবার গাল টেনে দিয়ে বলে, খুব পাকা পাকা কথা শিখছিস। বাবাকে বলে তোর বিয়ের ব্যবস্থা করছি, দাঁড়া। তারপর আবার হাসি শব্দে ভরে উঠল মুহূর্ত। তুমি এখানে কি করছো? কেন আসতে পারবো না? এখানে আসা কি আমার নিষেধ? না, তা নয়। বাদ দিন।
টেবিলে গিয়ে বসুন, আমি সবকিছু রেডি করে নিয়ে যাচ্ছি। হুম। কলিং বেল বাজার, দরজা খুলতে গেলাম। গিয়ে দেখি রাফি দাঁড়িয়ে। অবাক হয়ে বললাম, কি এমন ভাবে বলছিস যেন আমায় চিনতেই পারিসনি? আজ প্রথম দেখছিস? ভ্রু কুঁচকে বললাম, তুই এখানে কেন? নাকি রাস্তা ভুল করে চলে এসেছিস? ঠিক জায়গাতেই এসেছি। এখন সর, ভিতরে যাব। সাইড দিতেই ভিতরে শুরু করে ঢুকে গেল। দরজা লক করে এসে দেখি মিয়া খাবার খেতে বসে গেছে। খোঁচা দিয়ে বললাম, এই ব্যাটা ওখান থেকে উঠো। জীবনে খাসনি নাকি যে আমার বাসায় সবকিছু খেতে এসেছিস? যা বলার দ্রুত বলে কেটে পড়। আমি কি করব না করব সেটা আমার ব্যাপার, তাতে তোর কি? তোর কি মানে কি? আমার বাসা আর আমার কি? এক লাথি দিয়ে 4 তলা থেকে ফেলে দিব। মশকরা করিস আমার সাথে ফাজিল? নিমন্ত্রণ করে এইভাবে অপমান না করলেও পারতি। নিমন্ত্রণ দাও আবার আমি করবো তোকে, এটা এই বছরের সেরা জোকস। তুই ছাড়াও আরো দুজনেই বাড়িতে থেকে ভুলে গেলি, তারাই আমাকে কত করে বললো আসতে। আর তোর জোকস মনে হচ্ছে? হুম। ভুল ছাতার মাথা। তোর খেতে হলে বসো, নয়তো ফুট এখান থেকে। আমার বাসা থেকে আমাকে তাড়িয়ে দিচ্ছিস হাও ফানি? টেবিলের উপর খাবারের বাটি রাখতে রাখতে নাদিয়া বলে, আপনাদের ঝগড়া শেষ হলেই খেয়ে নিন। কথার প্রত্যুত্তরে রাফি বলে, ঝগড়া আর করলাম কই? আচ্ছা, রুবাকে দেখছি না। রুবা কোথায়? বেচারি অনেক রাত পর্যন্ত পড়েছে, তাই এখন পর্যন্ত ঘুমোচ্ছে। আপনারা খাওয়া শুরু করুন, আমি ওকে নিয়ে আসছি। স্যার, আপনাকে বলেছিলাম না আমার বন্ধুর বোনের অ্যাডমিশনের কথাই হলো আমার বন্ধু রাফি এবং ওর বোন নাদিয়া। কাগজপত্র নিয়ে এসেছো? জি স্যার। তাহলে ফর্মটি পূরণ করে ফিস জমা দিয়ে দিও। জি স্যার। রাফি নাদিয়াকে বাসায় নামিয়ে দিয়ে যাবি যাওয়ার সময়? কেন, তুই যাবি না? না, আমার ক্লাস আছে, শেষ না করে যাই কি করে? ওকে। সাবধানে যাবে কেমন? হুম। বাহ ভাই বাহ, তুই পারিস। ও বটে, নাদিয়াকে সাবধানে যেতে বললি আর আমাকে কিছুই বললি না। এই সমাজ মেনে নিলেও আমি মেনে নিতে পারছি না। নাটক করা বাদ দে, এখন যা। পাবলিক দেখতে পেলে গণধোলাই দিবে। এভাবে অপমান না করলেও পারতি। আমার মতো সুন্দর হ্যান্ডসাম কিউট ছেলেকে কেউ মারবে না। আবার শুরু করলি? তুইও সাবধানে যাবি এবং ওকেও সাবধানে নিয়ে যাবি। এবার হয়েছে, যা পালা এখান থেকে। যাচ্ছি যাচ্ছি। তোর কলেজে থাকতে আসিনি, তুই আসতে বললি তাই আসিলাম। আর এখন তার শেষে তাড়িয়ে দিচ্ছিস? হ্যাঁ দিচ্ছি। যা এখন। নাদিয়া, আমার সাথে সাথে এসো। আর এক মুহূর্ত এখানে নয়। হুম, চলুন যাই। হুম। আচ্ছা রাফি ভাইয়া অমন করে কেন? কেমন করে? বাচ্চাদের মতো কথা বলে। ও এমনই, তবে মানুষ হিসেবে অনেক ভালো। ওর বাচ্চামি সুলভ আচরণগুলো আমার ভালো লাগে। তাই তো রাফি আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড। হুম। কাল থেকে কলেজ যেতে হবে। যাও, ঘুমিয়ে পড়। হুম। আপনি ঘুমোবেন না? আমার একটু কাজ আছে, কাজটা সেরেই ঘুমাবো। এখন তুমি যাও। হুম। শুভরাত্রি। শুভরাত্রি। হাই, আমি আদিবা। হ্যালো, আমি নাদিয়া। আমরা কি ফ্রেন্ড হতে হবে পারি? কেন নয়, অবশ্যই। এক সেকেন্ড, এই তোরা এদিকে আয়। পরিচয় করিয়ে দিই, এরা নাফিজ, হৃদয় ও নাফিসা। নাফিজ ও নাফিসা যমজ ভাই বোন, এবং আমরা চারজনই সেই ছোট্টবেলা থেকেই একসাথে পড়ছি। হুম। সবাই হাই বললো, আমি হ্যালো বলে টুকটাক কথা বলছি। এর মাঝে স্যার ক্লাসে এলেই তাই কথা বলা বাদ দিয়ে ক্লাসে মনোযোগী হলাম। খুব ভালো লাগছে ক্লাস করতে। কখনো ভাবিনি আমি আবারও কখনো পড়তে পারবো। আল্লাহ তাআলা যা করেন বান্দার ভালোর জন্যই করে। ক্লাস শেষে সবাই মিলে বাইরে বের হলাম ক্যান্টিনের উদ্দেশ্য। আমি, নাফিসা ও আদিবা একদিকে, অন্যদিকে নাফিজ ও হৃদয় বসেছে। হৃদয় আমার উদ্দেশ্যে বলে,
তুমি কি নিবে? আমার কিছু লাগবে না, তোমাদের যা লাগে নিয়ে নাও। নাফিদ বলে, এটা কেমন কথা, আমরা খাবো আর তুমি কিছু খাবে না, তা কি করে হয়? আদিবা বলে, তুমি কি আমাদের ফ্রেন্ড ভাবতে পারছো না? আরে না, তা কেন হবে? আসলে বাইরে খেতে আমার ভালো লাগে না। হৃদয় বলে, সমস্যা নেই, আজ থেকে শুরু কর, ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে। নাফিসা বলে, এখন দ্রুত বল কি নিবে? চা বা কফি হলেই হবে। আমার কথার প্রত্যুত্তরে নাফিস বলে, শুধু চা কফি? হুম, আজ প্রথম দিনটাই বেঁচে গেলে, পরের বার কিন্তু আর ছাড় পাবে না। হুম। আড্ডার পর্ব শেষে বাকি থাকা ক্লাসগুলো সেরে নিলাম। এত এত ক্লাস করে আমি খুবই ক্লান্ত, খুবই টায়ার্ড লাগছে। অনেকক্ষণ যাবত অপেক্ষা করছি, এদিকে স্যারের খবর নেই। গাড়ির হর্নে ধ্যান ফিরে এলো, তাকিয়ে দেখি স্যার হাজির হয়েছেন। তাই দরজা খুলে ভিতরে প্রবেশ করেই চোখ বন্ধ করে নিলাম। উনি বলে, কোনো সমস্যা? হুম, খুব ক্লান্ত লাগছে, প্রথম দিনেই এমন অবস্থা। হুম। আর কিছু বললাম না, কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। তুই উপরে যা, আমরা পড়ে আসি। হুম। নাদিয়া এখনো ঘুমোচ্ছে, ডাকবো কি ডাকবো এটা ভাবতেই মিনিট 10 পার হয়ে গেছে। সিদ্ধান্ত নিলাম ডাকবো, এবার কতক্ষণই বা এখানে বসে থাকা যায়। নাদিয়া, এই যে নাদিয়া, শুনছেন? না, কোনো সারা শব্দ নেই। এই মেয়ের এত ঘুম কেন? শুধু কি ঘুম, কথায় কথায় জ্ঞান হারিয়ে ফেলাও তো আছে। বেশ কয়েকবার ডাক দিয়েও কাজ না হওয়ায় কাঁধে হাত রেখে ঝাঁকুনি দিলাম। এবার কাজ হয়েছে। এই তো ঘুম ভাঙলো বলে, ঘুমে জড়ানো গলায় বলে, প্লিজ আমাকে আর একটু ঘুমোতে দিন। এখন কি আমার হাসা উচিত নাকি কাঁদা উচিত বুঝতে পারছি না। একদিনেই যদি এমন হয়, বাকি দিনগুলোর কি হবে? বাচ্চামি না করে নেমে এই শোরুমে গিয়ে যত খুশি ঘুমিও, প্লিজ। হাত টেনে নিয়ে বের করলাম, গায়ের সাথে একদম লাগিয়ে এখনো ঘুমিয়ে আছে মেয়েটা। বুঝিনে কি করে ঘুমোতে পারে। কোনো রকম বাড়ির দরজা লক করে ওভাবেই বাসায় নিয়ে এলাম। নাদিয়াকে বিছানায় রাখতেই হাত পা ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দেদারসে ঘুম দিল। আবার রুমে এসে ফ্রেশ হয়ে ফ্রিজ থেকে ফল বের করে খাচ্ছি। এদিকে ঘুমের ভাব চলে এলো, তাই বিছানায় গায়ে এলিয়ে দিলাম। ঘুম ভেঙে যায় সন্ধ্যার পর, যা দেখে আমি অবাক। এত সময় তো আমি কখনো ঘুমাই না, তাহলে আজ কি করে এত সময় ঘুমাতে পারলাম? নাকি এই মেয়ের সাথে থেকে থেকে আমি ঘুম কাতুরে হয়ে যাচ্ছি? আল্লাহ বাঁচাও আমায়। ফ্রেশ হয়ে বাইরে এলাম। রুবা ছোপায় বসে পড়াশোনা করতে ব্যস্ত। রান্নাঘরে শব্দ শুনতে পেলাম, তাই শব্দের উৎস খুঁজতে সেদিকে গিয়ে দেখি নাদিয়া রান্না করতে ব্যস্ত। পায়ের আওয়াজ পেয়েছে হয়তো, পিছনে ফিরে আমায় দেখতে পেয়ে বলে, ওখানে দাঁড়িয়ে কি করছেন, ভিতরে আসুন। হুম। চা না কফি? কফি। জাস্ট 5 মিনিট অপেক্ষা করুন, বানিয়ে দিচ্ছি। ওকে। কখন ঘুম ভাঙলো তোমার? ঘন্টা খানেক হবে হয়তো। আমাকে ডাকলে না কেন? ইচ্ছে হয়নি তাই, বলেই মুচকি হাসলো। কয়েক সেকেন্ড হাসির দিকে তাকিয়ে রইলাম। কত সুন্দর করে হাসতে পারে মেয়েরা। শুধু হাসি নয়, পাগল করার মতো হাসি। আমার তাকিয়ে থাকা দেখে হাসি বন্ধ করে রান্নায় মনোযোগ দিল। আর চোখে তাকিয়ে দেখে এখনো তাকিয়ে আছি। তাই নিয়ে যাওয়া কণ্ঠে বলে, এভাবে কি দেখছেন? কি আবার দেখব? দেখছি তোমার মণিমুগ্ধকর হাসির ঝলকানি। এত সুন্দর করে কিভাবে হাসতে পার তুমি বলতো? কি এই হাসির রহস্য? আমার কথা শুনে হয়তো লজ্জা পেল। লাজুক হাসি দিয়ে বলে, ধুর, কি যে বলেন আপনি। এই নিন আপনার কফি, এখন যান এখান থেকে, আমার অনেক কাজ আছে। যাচ্ছি। তবে তুমি কি জানো, তোমার এই হাসি দেখে যে কেউ তোমার প্রেমে পড়তে বাধ্য? না, জানি না, আর জানতেও চাই না। আমার ঠেলে রান্নাঘর থেকে বের করতে করতে বলে, এদিকে আর ভুলেও আসবেন না, নয়তো খুব খারাপ হয়ে যাবে। এক হাতে গাড়ি টেনে দিয়ে বলি, ওকে, আর আসবো না, বাই। আসবো। আরে আপনি আসুন, ভিতরে আসুন।
কি করছো? কিছু না, এমনিতেই বসে আছি। মন খারাপ নাকি তোমার? মায়ের কথা মনে পড়ছে? হুম, ফোন দিয়ে কথা বললেই তো পার। আমার ফোন নেই। এই নাও আমার ফোনে কথা বল। বাবা বা ওই শয়তানটা যদি জানতে পারে আমি মায়ের সাথে যোগাযোগ করেছি, মায়ের যদি ক্ষতি করে তখন? নাও, সমস্যা নেই, ফোন দিয়ে কথা বল। কিছুই হবে না। তোমার মায়ের নম্বর বল। মায়েরও ফোন নেই। পাশের বাসার এক জেঠুর নম্বর আছে, তাকে ফোন দিলে হবে। তাহলে তার নম্বর বল। নিন, লিখুন 01887286 3। দুবার রিং হওয়ার পর ফোন রিসিভ হয়। আসসালামু আলাইকুম আঙ্কেল। অপর পাশ থেকে, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? শরীর স্বাস্থ্য ঠিক? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। কিন্তু বাবা, তোমাকে চিনলাম না। আমায় চিনবেন না? একটু কষ্ট করে রেহানা আন্টিকে যদি আমরা ফোনটা দিতেন তাহলে উপকৃত হতাম। তুমি কি রেহানার কিছু হও? না আঙ্কেল, তেমন কিছু না। একটু দাঁড়াও, গিয়ে দিচ্ছি। জি আঙ্কেল, আমি অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি বাবা? বলছি। তার আগে বলুন আঙ্কেল কি বাসায় আছেন? তার আর বাড়িতে থাকা? তিনি তো ব্যস্ত সারাদিন মঞ্চ নিয়ে। তার কারণে আজ আমার মেয়েটা আমার কাছে নেই। কথাটি বলে বলতে কান্না জুড়ে দিলেন। আন্টি, কান্না বন্ধ করুন। আমি যা বলি শান্তভাবে শুনুন। উত্তেজিত হওয়ার দরকার নেই। শুনছি বাবা, বল কি বলবে। আসলে আপনার মেয়ে মানে নাদিয়া আমার কাছে। নাদিয়া তোমার কাছে? ওকে একটু ফোনটা দাও না, দিন ধরে দেখি না, কথা বলি না। নাদিয়া ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? আপনি শান্ত হন। ও একদম ঠিক আছে। ওর কথা কেউ শুনতে পেলে সমস্যা হবে, তাই শান্ত হন। এই নিন, কথা বলুন। হ্যালো মা, তুই ঠিক আছিস মা? ঠিক আছি। তুমি কেমন আছো? তোকে ছাড়া কিভাবে ভালো থাকি? এই তোর সাথে কথা বলছি, এখন থেকে খুব ভালো থাকবো। মা, খেয়েছো? না রে মা, তোকে ছাড়া খেতে একদম ইচ্ছে করে না। কেন খাওনি? খেতে হবে নাকি? তুমি চিন্তা করিও না, কিছুদিন যাক তোমায় নিয়ে আসবো আমার কাছে। ওখানে আর থাকতে হবে না। আচ্ছা মা, তাই হবে। নিজের খেয়াল রাখবে। তুমি ছাড়া তো আমার আর কেউ নেই। তোমার কিছু হলে আমি কিভাবে বেঁচে থাকবো বলতো? আচ্ছা। আরো কিছু সময় কথা বলার পর অবশেষে কথা শেষ হলো মামের। আর আমি বসে বসে মামের কথা বলে শুনছি। ধন্যবাদ। কেন? এই যে আমায় আপনার বাসায় রেখেছেন, আমার সবকিছু খেয়াল রাখছেন, মায়ের সাথে কথা বলার সুযোগ করে দিলেন। এই ঋণ আমি কিভাবে পূরণ করবো? তাই তাই ধন্যবাদ দিলে, তাই তো? হুম। শুধু ধন্যবাদ দিলে তো হবে না। তাহলে কি করতে হবে বলুন? আমি সব করতে রাজি। প্রথমত এখন একটু কষ্ট করে হাসো তো। এভাবে তোমাকে একদম পচা লাগছে। কি যে বলেন আপনি! শুধু শুধু লজ্জায় ফেলেন। কি লজ্জাবতী মেয়েরে! এটুকুতেই এমন, বাকি দিনগুলো তো এখনো হয়ে গেলে। হুম। কটা বাজে দেখেছ? খেতে হবে না? 9টা বেজে গেছে, আমি তো খেয়ালই করিনি। চলুন চলুন। মন খারাপ করে বসে থাকলে খেয়াল রাখবে কিভাবে? এখন আসো, খেয়ে ঘুমোতে হবে তো। হুম। ভাইয়ের সামনে তাকিয়ে গাড়ি ড্রাইভিং কর, নয়তো অ্যাক্সিডেন্ট হবে। রুবার কথা কানে যেতেই কিছু বুঝতে না পেরে রুবাকে বললাম। কিছু বললে তুমি? এত জোরে বললাম তুমি তবুও শুনতে পাওনি? চোখ কান খুলে রাখো, কখন কি হয় তার তো কোনো ঠিক নেই। কোথায় কি হবে তোমার জানতে হবে না, ওকে বলতে হবে না। চুপচাপ বসে তখন তার কথা ভাবছি। রুবা কেন এমন কথা বললো, এর আগা মাথা কিছুই বুঝতে পারছি না। হঠাৎ সামনে থাকা মিররে চোখ যেতেই সবকিছু খোলাসা হয়ে গেল। উনি বার মিররে তাকাচ্ছেন, বিষয়টা বুঝতেইল। নিজেকে গুটিয়ে মাথা নিচু করে নিলাম।
উনার দৃষ্টিতে কোনো বাজে উদ্দেশ্য না থাকলেও এটা একটি মেয়ের জন্য কতটা ভয়ঙ্কর বিষয়টা কি উনি আদৌ জানে, নাকি জেনে না জানার ভান করছে। রুবা স্কুলের সামনে গাড়ি থামাতেই রুবা নেমে পড়ে এবং বলে, ভাইয়া একটু সাবধানে যেও, রাস্তার অবস্থা কিন্তু বেশি একটা ভালো না। আগে কলেজ শেষ করে বাসায় আসো, তারপর যত খুশি দেখিও একদম মন ভরে। উনি রাগী কণ্ঠে বলে, তুই ইদানিং একটু বেশি ফাজিল হয়ে যাচ্ছিস না? তাছাড়া আমি কাকে দেখতে যাব বল? যা ভাগ। যাচ্ছি যাচ্ছি, তোমার ভালোর জন্যই বলছিলাম। শুনলে শুনো, না শুনলে নাই। আমার কি টাটা? বলেই হাসতে হাসতে চলে গেল। আর এদিকে আমার লজ্জায় লাল নীল হওয়ার মতো অবস্থা। আল্লাহ আমায় দিয়ে নাও, নয়তো এদের হাত থেকে আমাকে বাঁচাও। লাইব্রেরি বসে কিছু নোট কালেকশন করছি, এমন সময় সাঙ্গ পাঙ্গ নিয়ে আদিবা হাজির। আমার কানের কাছে মুখ এনে বলে, আর কতক্ষণ লাগবে? আমিও আস্তে করে বললাম, 5 মিনিট হলেই হয়ে যাবে। তাদের অপেক্ষায় রেখে দ্রুত নোট করে নিলাম। নোট করে শেষে বাইরে আড্ডা দিচ্ছি, এমন সময় হৃদয় বলে, তোমার বাসা কোথায়? এই তো কাছেই। একাই থাকো নাকি আঙ্কেল আন্টিদের সাথে থাকো? বাবা মা গ্রামে থাকে, আমি রাদীপ স্যার ও ওনার বোন একসঙ্গে থাকে। নাফিদ বলে, রাদীপ স্যার মানে? আমাদের প্রফেসর রাদীপ আদনান। হুম। আদিবা বলে, রাদীপ স্যারের সাথে তোর সম্পর্ক কি? নাকি তোরা বিয়ে করে ফেলেছিস? আরে তেমন কিছু না। নাফিজা বলে, তাহলে কেমন? উনি আমার খুব ভালো বন্ধু, তাই একসঙ্গে থাকি। নাফিস বলে, কিন্তু একটা অবিবাহিত মেয়ে হয়ে কিভাবে থাকো স্যারের সাথে? কোন সমস্যা হচ্ছে না তো? না কিসের আবার সমস্যা হবে? কোনো সমস্যা নেই, সবকিছুই ঠিকঠাক আছে। তবুও একটু সাবধানে থেকে কখন কি হয় বলা তো যায় না। হুম। তোমরা গল্প কর, আমাকে যেতে হবে। হুম। সাবধানে যেও। ওকে। তৈরি হয়ে নাও, মার্কেটে যেতে হবে। আমি গিয়ে কি করব? সেটা গেলেই দেখতে পাবে। না গেলে হয় না? না হয় না। এখন যাই প্লিজ। আমি বাসাতেই থাকি, আপনারা যান। রাগী কণ্ঠে বললাম, যা বলেছি তাই কর, নয়তো বারান্দা দিয়ে নিচে ফেলে দেব। যাচ্ছি তো। ভয় দেখান কেন? অনেকক্ষণ ধরে বিভিন্ন কাপড়ের স্টলে ঘুরছি, মাঝে মাঝে 2-1টা করে জামা নিচ্ছে, কিন্তু কার জন্য নিচ্ছি তা এখনো আমার অজানা। এবার ফোনের শোরুমে এলাম। এখানে উনি বেশ দামি একটা ফোন নিলেন। আমাকে বলল, পছন্দ হয়েছে? হুম। কেন? কেন আবার তোমার জন্য নিচ্ছি? আমি ফোন দিয়ে কি করব? কি আবার করবে? তোমার মায়ের সাথে কথা বলবে। যদি প্রেমিক থাকে তাহলে তার সাথে কথা বলবে। আমার কোনো প্রেমিক নেই। তাছাড়া আমি মোটেও বাজে মেয়ে না যে ছেলেদের হাত ধরে রাস্তায় রাস্তায় রং রং করে বের হব। তাহলে নিচ্ছি এটাই। কথা বলার জন্য এত দামি ফোনের প্রয়োজন কব? প্রয়োজন আছে কি নেই সেটা আমি বুঝবো, তোমাকে এটা নিয়ে ভাবতে হবে না। হুম। বলেই মাথা নিচু করে নিলাম। কি বলা উচিত বুঝতে পারছি না। অযথা টাকা নষ্ট। এগুলো কোথায় রাখো? শপিং ব্যাগগুলো দেখিয়ে বললাম। কোথায় আবার রাখবে? নিজের রুমে নিও। আমার রুমে কেন? ওগুলো কার সাইজের? আমার। বাসায় তুমি আর রুবা ছাড়া অন্য কেউ নেই। তাছাড়া তোমার সাইজের পোশাক নিশ্চয়ই রুবা পরবে না। হুম। কিন্তু এতগুলো পোশাক দিয়ে আমি কি করব? পোশাক দিয়ে কাবাডি খেলবে? পোশাক তো আর পরার জন্য। তাহলে কাবাডি খেলতে যাব কেন? যদি জেনেই থাক পোশাক পরার জন্য, তাহলে গাধার মতো জিজ্ঞেস কর কেন? আপনি? আমি কি কচু? তুমি কি জানো রাগলে তোমার আরো বেশি মায়াবী লাগে। আপনি থাকেন, আমি গেলাম। পাজি লোক। দ্রুত কেটে পড়লাম। কখন কি বলে কোনো ঠিক নেই। এমন করে বলে আমি মনে হয় তার বউ। বদলোক একটা।
অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শুরু হতে যাচ্ছে আজ। হলরুমের বাইরে দাঁড়িয়ে আছি। ভিতরে যাব এমন সময় উনি বললেন, সাবধানে সবকিছুর উত্তর দিবে। হুম। ভয় পাচ্ছ নাকি? একটু। ভয় পাওয়ার কি আছে? আগে কি কখনো পরীক্ষা দাওনি যে ভয় পাচ্ছ? দিয়েছি তবুও। লক্ষ্মী মেয়ের মতো ভিতরে যাও এবং ধীরে ধীরে সব প্রশ্নের উত্তর দিবে। কোনো ভুল যেন না হয়। আচ্ছা। পরীক্ষা শেষে এখানেই অপেক্ষা করবে। আমি এসে নিয়ে যাব। হুম। সাবধানে যাবেন। চলে যেতে নিচ্ছিলাম। নাদিয়ার উক্ত কথাটি শুনে পিছনে ফিরে মুচকি হেসে বিদায় নিলাম। পরীক্ষা কেমন হলো? আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। আলহামদুলিল্লাহ। খিদে পেয়েছে? হুম একটু। তবে সমস্যা নেই, বাসাতে যাচ্ছি। গিয়েই খেতে পারবো। এই নাও। কি আছে এখানে? খুলেই দেখ। ঝাল মুড়ি কোথায় পেলেন? কলেজ থেকে বের হওয়ার সময় স্টল থেকে নিয়েছি। ও। হুম। মুখে ঝালমুড়ি পুড়ে নিয়ে বলি, আপনি খাবেন না? তুমি খেয়ে নাও। আমার খেতে ইচ্ছে করে না এসব। তাহলে আমার জন্য নিলেন যে? আমার চোখে চোখ রেখে বলে, ইচ্ছে হলো তাই। চোখ নামিয়ে নিলাম। উনার চোখে চোখ রাখার ক্ষমতা আমার নেই। কেন জানি নিজেকে হারিয়ে ফেলি বারবার। পথ হারা পথিকের মতো খুঁজে ফিরি নিজেকে। কেন বুকের ভিতর তোলপাড় শুরু হয় ওনার তাকানোতে? কেন বারবার হারিয়ে ফেলি নিজেকে? জানি না। জানতেও ইচ্ছে করে না। কেন জানি সবকিছু শূন্য শূন্য মনে হয়। নাদিয়া আসছো না কেন? এই আসছি তো 5 মিনিট। আর কতবার 5 মিনিট বলবে? 5 মিনিট 5 মিনিট বলতে বলতে 2 ঘন্টা খানেক পার করে দিলে। তবুও তোমার 5 মিনিট শেষ হওয়ার নাম নিচ্ছে না। এবারেই শেষ। রুমে ঢুকে বাহু ধরে টেনে তুলে বলে, চল আগে খাবে, তারপর যত খুশি পড়িও। আর একটু অপেক্ষা করুন প্লিজ। শান্ত কণ্ঠে বলে, আমার কথা শুনবে না? এরপর সুরে উনি খুবই রেগে গেলে কথা বলে। তাই নিজের ভালোর জন্য হাল ছেড়ে দিয়ে বললাম, চলুন। আমার গাল টেনে দিয়ে বলে, এই তো আমার সোনা পাখির মতো কথা। উনার দিকে আরো চোখে তাকিয়ে বলি, সোনা পাখি না ছাই। এখন আর ঝগড়া করতে হবে না, চল। আমি মোটেই ঝগড়া করি না। ওকে ঝগড়া আমি করি। এখন খুশি? হুম। পাগলি মেয়ে। ড্রয়িং রুম থেকে রুবা চিৎকার করে বলে, তোমাদের ড্রামা শেষ হলে আসো। আমার পেটে ইঁদুর দৌড়চ্ছে আর সহ্য করতে পারছি না। দ্রুত বের হয়ে খাবার সার্ভ করতে যাব, তখনই উনি বলেন, তুমি বস, আমি সার্ভ করছি, আপনি বসুন। রুবা বলল, আবার কি শুরু করলে তোমরা? আমি অবাক হয়ে বললাম, কি আবার করছি? এই যে সারাক্ষণ ঝগড়া কর। উনি খাবার সার্ভ করে দিয়ে রুবাকে উদ্দেশ্য করে বলে, তোর না খিদে পেয়েছে? আমি কি বলছি আমার খিদে পায়নি? তাহলে এত কথা বলছিস কেন? বাহ বাহ, চমৎকার, বিউটিফুল, ওয়ান্ডারফুল, সাথে 2 পিচ গোলাপ ফুল। সারাক্ষণ ঝগড়া কর তোমরা, এখন সব নন্দ ঘোষের হয়ে গেল। না না, নন্দ ঘোষের হবে কেন? সব দোষ তো আমার। আমি হাসি আটকে বললাম, হয়েছে বাবা, এখন খাও। আমারই সব দোষ। আপনিও বসুন। তো কি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো? আপনার ইচ্ছে হলে তাই করুন। বলেই খাওয়া শুরু করলাম। অনার্স লাস্ট ইয়ারের রেজাল্ট দিয়েছে আজ। পরিকল্পনা অনুযায়ী সকলেই একসাথে হাজির হয়েছি কলেজ ক্যাম্পাসে। সবার মুখে হাসি থাকলেও হৃদয়কে একটু মনমরা লাগছে। আদিবা হাসি মুখে জিজ্ঞেস করে, তোমাদের রেজাল্টের খবর কি? আদিবা বলল। ওর কথার প্রত্যুত্তরে আমরা সবাই আলহামদুলিল্লাহ বললাম, শুধুমাত্র হৃদয় ছাড়া। হৃদয় বলে, পাশ করছি কোন রকম। কেন, ভালো হয়নি? নাফিসা বলে, না রে। নাফিদ বলে, আমাদের তো ভালো হয়েছে, তোমারও তো পরীক্ষা ভালো হয়েছিল, তাহলে রেজাল্ট খারাপ এলো কেন? হৃদয় হতাশ হয়ে বলে, জানি না। আদিবা রাগী কণ্ঠে বলে,
সারাদিন টই টই করে ঘুরে বেড়ালে রেজাল্ট তো খারাপ হবেই। আমি বললাম, আদিবা এমন করে বল না, এমনিতেই ও ভেঙে পড়েছে, এরকম করলে কেমন দেখায় বলতো। তাতে কি হয়েছে? নাফিদ বলে, আদিবা বাদ দে এখন, আমার খিদে পেয়েছে। এখন তোমরা কি আমার সাথে আসবে, নাকি আমি একাই যাব? নাফি, যে সময় কি তোর মজা করতে হবে? মজা কোথায় করলাম, সত্যিই আমার খিদে পেয়েছে, যা গিয়ে খেতে খেতে মর। বলে আদিবা বড় বড় পা ফেলে চলে গেল। আমরা কেউই বুঝছি না হৃদয়ের খারাপ রেজাল্ট হওয়ার সাথে আদিবার রাগ করার সম্পর্ক কি। তাই ওদেরকে ওখানেই রেখে আদিবার পিছু পিছু গেলাম। কলেজ ক্যাম্পাসের পাশে একটি লেক রয়েছে, সেখানে থাকা ব্রেঞ্চে মন খারাপ করে বসে আছে আদিবা। ওর পাশে বসে বললাম, তখন ওরকম করলি কেন মব? আদিবা কোনো কিছু বলছে না, তাই আবারও বললাম, উত্তর দিচ্ছিস না কেন? কি বলবো? তখন ওরকম ব্যবহার করলি কেন? এমনি। কেউ কি কারণ ছাড়া ওরকম করে নাকি? কেউ না করলেও আমি করি। কিছু সময় চুপ থেকে বললাম, তুই কি হৃদয়কে পছন্দ করিস? আমার কথা শুনে আদিবা কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আবার মাথা নিচু করে নিল। তাই আবারও বললাম, বলছিস না কেন? হুম। কি হুম? আমরা দুজন দুজনকে ভালোবাসি। কতদিন ধরে? 3 বছর। কি বল 3 বছর? হুম। কে কে জানে? কেউ না। আগে বলনি কেন? কি বলতাম? এই যে তোমাদের রিলেশন আছে, ভেবেছিলাম বাবাকে রাজি করিয়ে সবাইকে একসাথে বললো, কিন্তু তার হলো কই। গাধাটা সব শেষ করে দিল। এখন ওর কথা কিভাবে বাবাকে বলবো আমি? চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আর কিছুতেই ঠিক হবে না। এখন শান্ত হ। চিন্তা বাদ দে, আঙ্কেলকে আমরা বুঝিয়ে বলবো। আঙ্কেল ঠিক রাজি হয়ে যাবে। এত রাতে কোথায় নিয়ে যাচ্ছেন বলুন তো? আগে চল, তারপর বলছি। তাহলে চোখ চেপে ধরে আছেন কেন? কিছুই তো দেখতে পাচ্ছি না। পড়ে যাব তো। আমি থাকতে ভয় কিসের? চোখ খুলতেই অবাক হয়ে তাকিয়ে রইলাম। চারদিকে ক্যান্ডেল দিয়ে ঘেরা, নানান ফুলে সজ্জিত চারপাশ, যার মাঝে আমি দাঁড়িয়ে আছি। আমাকে আরো অবাক করে দিয়ে আমার সামনে হাঁটু গেড়ে বসে রিং বাড়িয়ে দিয়ে বলে, উইল ইউ মেরি মি? হাত বাড়িয়ে দিয়ে হাসি মুখে বললাম, হুম। সযত্নে আংটি পরিয়ে দিয়ে শক্ত করে জড়িয়ে নেয় আমায়। উনার বুকে মাথা রেখে আমিও জড়িয়ে ধরলাম। হাতে তালি দেওয়ার শব্দে ধ্যান ফিরে এলো। পাশে তাকিয়ে দেখি রুবা, রাফি ভাইয়া। তাদেরকে এখানে দেখে অবাক হওয়ার পাশাপাশি বেশ লজ্জার সম্মুখীন হলাম। লজ্জায় মাথা নিয়ে নিলাম। আমার এরকম অবস্থা দেখে রাফি ভাইয়া বলেন, হয়েছে, আর লজ্জা পেতে হবে? ভালোবাসো, এতে লজ্জার কি আছে? উনি বললেন, তোরা আর কিছুক্ষণ পর আসতে পারলি না? এত কষ্ট করে সাজালাম আর এখন বকছিস? তাতে কি হয়েছে? যা এখন তোরা ভাগ এখান থেকে। যাচ্ছি। তোরা রোমাঞ্চ কর। দেখিস বিয়ের আগে যেন মামা না হতে হয়। তবে রে দ্বারা তো দেখাচ্ছি মজা। এরই মাঝে তিনি পালিয়ে গেছেন। রুবা এখনো দাঁড়িয়ে আছে দেখে উনি বললেন, তুই যাচ্ছিস না কেন? হাত বাড়িয়ে দিয়ে বলে, আগে 2000 টাকা দাও, তারপর যাচ্ছি। এখন নেই, পরে দিব, যা এখন। এই কথা বললে তো হচ্ছে না। আগে টাকা দাও, নয়তো বাবাকে সবকিছু বলে দিব। ব্ল্যাকমেইল করছিস? তোমার যা ইচ্ছে ভাবতে পার। আমি টাকা না নিয়ে যাচ্ছি না। নে ধর, যা এখন। মিথ্যুক কোথাকার। বলেই রুবা চলে গেল। ছাদের এক কোণে থাকা দোলনায় বসে আছি। আমার কোলে মাথা রেখে শুয়ে আছেন উনি। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম, আমাকে কেন ভালোবাসেন বলুন তো? জানি না, শুধু জানি তোমাকে ছাড়া আমার চলবে না। কখনো ছেড়ে যাবেন না তো? পাগলি, ছেড়ে যাওয়ার জন্য এ হাত ধরিনি। সারা জীবনে একই পথে পথ চলার জন্য ধরেছি।
যতদিন এ দেহে প্রাণ আছে তোমাকে ছাড়ছি না আমি। যদি কখনো হারিয়ে যাই খুঁজবে কি আমায়? কোল থেকে মাথা তুলে ঠোঁটে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিতেই সর্বাঙ্গ কেঁপে উঠল। শক্ত করে জড়িয়ে নিয়ে বলে, হারিয়ে যাওয়ার আগে এভাবেই একড়ে নিব, কখনো হারাতে দিব না। বারান্দায় বসে গল্পের বই পড়ছিলাম, কাঁধে ঠোঁটের ছোঁয়া পেতেই কেঁপে উঠলাম। উঠতে যাব উনি বললেন, একদম নড়বে না। আবারও ঠোঁট বসাতেই বই শক্ত করে চেপে ধরে চোখ বন্ধ করে নিলাম। কাঁপা কাঁপা গলায় বললাম, কি করছেন চারুন? আরো গভীরভাবে ছুঁয়ে দিয়ে বলেন, কই কি করছি? চোখ বন্ধ রেখে বললাম, আমাকে এভাবে ছুবেন না। বলেই চলে আসতে নিব এমন সময় দেয়ালের সাথে এক হাত চেপে অন্য হাত কোমরে রেখে একদম কাছে আসতে নিলে অন্য হাত দিয়ে বাধা দিতে চাইলাম। কিন্তু 28 বছরের শক্তপোক্ত পেশিবহুল পুরুষের কাছে আমি যে নগণ্য তা প্রমাণ করে দিয়ে কানের কাছে মুখ এনে বলেন, খুব ভালোবাসতে ইচ্ছে করছে। তুমি কেন আমার পুরোপুরি ভাবে হলে না? আর যে দূরে থাকতে পারছি না। তুমি কবে পুরোপুরি ভাবে আমার হবে বলতো? এতটুকু দূরত্ব যে আর সহ্য হচ্ছে না আমার। তুমি কেন বুঝো না? ওনার এই কয়েকটি বাক্য কানে যেতেই কান গরম হতে শুরু করলো। নিঃশ্বাসের গতি দ্রুত বেগে ছুটে চলছে। উনি কি আমায় মেরে ফেলেই ছাড়বে আমায়? না দিয়ে চল না, বিয়ে করে নেই। বিয়ে শব্দটা কানে যেতেই বুকের ভিতর রিমরিম আওয়াজ হতে লাগলো। মুখ ফুটে মিয়ে যাওয়া কণ্ঠে বললাম, বিয়ে। দুগালে হাত রাখতেই চোখ খিচে বন্ধ করে নিলাম। উনি বললেন, আমার দিকে তাকাও। দুদিকে মাথা নাড়লাম। এর মানে আমি পারবো না। উনি আবারও বললেন, তাকাও বলছি। প্লিজ, আমি পারবো। নাদিয়া। শীতল কণ্ঠে নিজের নাম শুনতেই চোখ খুলে তাকালাম। এই যে ঝড় আসার পূর্বাভাস। না তাকিয়ে কি কোন উপায় আছে? আমাকে ভালোবাসো? হুম। তাহলে চল বিয়ে করে নিই। কিন্তু সারা জীবন আমার সাথে থাকতে চাও না? চাই। তাহলে কিন্তু কিসের? আমার মা কিংবা আপনার বাবা মা যদি এ বিয়েতে রাজি না থাকে? কপালে ঠোঁট ছুঁয়ে বলে, পাগলি মেয়ে, এসব নিয়ে তোমার ভাবতে হবে না। বাবা মা ঠিক মেনে নিবে। আর রইল আন্টির কথা, তার সাথে আমি কথা বলে নিব। এখন বিয়ে করতে তো কোন আপত্তি নেই। হুম। ওনার ঠোঁটের দিকে ইশারা করে বলে, এখন একটা কিস দাও। ওনার কাণ্ডে গাল লাল বর্ণ ধারণ করলো। আবারও দুদিকে মাথা নাড়িয়ে না বুঝালাম। কিন্তু উনি কি বুঝার মত মানুষ? উনি নিজেই 4 ঠোঁট এক করে দিলেন। মিনিট খানেই যেতেই বুকের সাথে শক্ত করে জড়িয়ে নিলেন। পারলে বুকের ভিতর পুড়ে নিত। হাতে হাত রেখে হেঁটে চলেছি। কোথায় যাচ্ছি জানা নেই। চলছি উদ্দেশ্যহীন পথিকের ন্যায়। কংক্রিটের দেয়াল ভেঙে মাঝে মাঝে এরকম যাত্রা হলে মন্দ হয় না। হাঁটতে বেশ লাগছে। প্রিয় মানুষটির সঙ্গ পেলে ভালো না লেগে কি উপায় আছে? মাঝে মাঝে সাই সাই করে চলে যাচ্ছে বাস কিংবা কার। কটা বাজে জানা নেই। হবে হয়তো 1টা কিংবা 2টা। এ সময় চা পাওয়া গেলে মন্দ হয় না। আরো কিছুটা পথ এগুতেই টন দোকান পেয়ে গেলাম। দোকানের পাশে আমাকে রেখে উনি 2 কাপ চা নিয়ে এলেন। 1 কাপ আমায় দিলেন, অন্য কাপে নিজের জন্য। চায়ের কাপে চুমুক দিচ্ছ আর ওনার দিকে এক চোখে দেখাচ্ছি। তার পরনে সাদা টি শার্ট, কালো প্যান্ট। দেখতে বেশ লাগছে। তার থেকে চোখ ফেরানো দেয়। ওর চুলে হাত বুলিয়ে দিতে ইচ্ছে করছে। ইচ্ছেকে দমিয়ে রাখতে না পেরে এগিয়ে গেলাম ওর দিকে। এক হাতে চায়ের কাপ রেখে অন্য হাতে চুলগুলোকে এলোমেলো করে দিলাম। আমার এমন কাজে উনি বলেন, এমন করছো কেন? কানের কাছে মুখ নিয়ে বললাম, ইচ্ছে হয়েছে তাই। কিছু সময় পর বলেন, দাঁড়াও আসছে বিল দিয়ে। হুম। আমার সম্মতি পেতেই উনি চলে গেলেন। আমি তাকিয়ে রইলাম ওনার যাওয়ার পানে। আজ সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় উনি এবং রুবা দেরিতে ঘুম থেকে ওঠেন। তাই কাজের তাড়া নেই, যে কারণে এখনো শুয়ে আছি। এভাবেই বেশ লাগছে। হঠাৎ কলিং বেল বাজায় কে এলো দেখার জন্য বাইরে বের হলাম।
গেট খুলতেই দেখলাম একজন বয়স্ক পুরুষ ও একজন বয়স্ক মহিলা দাঁড়িয়ে আছে। তাদের সালাম জানালাম, ওনারাও সালামের জবাব দিলেন। এরপর বললাম, জি বলুন, তাকে চাই। আঙ্কেল বললেন, এটা রাদীবের বাসা না। জি, কিন্তু আপনাদের তো চিনলাম না। আমরা ওর বাবা মা। ও, কি বাবা মা? আঙ্কেল রাগান্বিত সুরে বলে, জি হ্যাঁ, রাদীব এবং আমি কাঠগড়ায় দাঁড়িয়ে আছি। বিচারক আর কে নয়, ওনার বাবা মা। আন্টিকে অনেকটা স্বাভাবিক লাগলেও আঙ্কেলকে দেখে ভয় করছে আমার। রাদীব রিল্যাক্সে ফোন চালাচ্ছে যেন কিছুই হয়নি। এদিকে আমার জান যায় যায় অবস্থা। আঙ্কেলের গলার খাকারিতে সবাই আঙ্কেলের দিকে তাকালাম। রাদীবও ফোন রেখে তাকালেন। আঙ্কেল বললেন, রাদীব এই মেয়েটা কে? বাবা, ওর নাম নাদিয়া। তোমার ফ্ল্যাটে কেন? তোমার সাথে ওর সম্পর্ক কি? বাবা, নাদিয়া আমাদের সাথেই থাকে। মাকে তো সব বলেছি আগে। মা তোমাকে ওর সম্পর্কে কিছু বলেনি। আঙ্কেল রাদীবের কথায় আন্টির দিকে রাগি লুকে তাকালেন। বললেন, তার মানে তুমি নেটের গুরু? কই, আমাকে তো কিছুই বলনি। বলতে আর দিলে কোথায়, সে তো শুরু করে দিলে। এখন আমার উপর দোষ দিচ্ছ? তা নয় তো কি? কোথায় খেয়ে দিয়ে বিশ্রাম করবে তা নয়, এসেই জেরে শুরু করে দিলে। আমি রুমে গেলাম। তোমার ইচ্ছে হলে এসো, না হলে ওখানেই বসে থাক। যত সব ঝামেলা আমার কাঁধে ঝুলিয়ে দিবে। আন্টি কথাগুলো বলতে বলতে চলে গেলেন। আঙ্কেল আমাদের দিকে তাকিয়ে আন্টির পিছু পিছু চলে গেলেন। এত সময় আঙ্কেলকে ভয় পেলেও এখন ওনার মুখ দেখে খুব হাসি পাচ্ছে আমার। আঙ্কেল যেতেই রুবা বলে, মায়ের জন্য বেঁচে গেলে এখনকার মতো না হলে কি যে হতো। তোমরা থাক বাবা, আমার অনেক পড়াশোনা আছে, কদিন পর তো ফাইনাল পরীক্ষা দিতে হবে। রুবা চলে যেতেই রাদীবের দিকে রাগী ভাব নিয়ে তাকিয়ে রান্নাঘরের দিকে এগোলাম। আমি নাস্তা বানাচ্ছি আর রাদীব এটা ওটা বলেই যাচ্ছে। আমি চুপচাপ কাজ করেই যাচ্ছি। এমন ভাব করছি যেন এনেকে আমি দেখতেই পারছি না। নাস্তা বানানো শেষে রুবাকে নাস্তা দিয়ে আঙ্কেল আন্টির রুমের দিকে গেলাম তাদের নাস্তার জন্য ডাকতে। দরজায় করা নাড়তেই আন্টি ভিতর থেকে বললেন, ভিতরে এসো। ভিতরে গিয়ে আন্টিকে বললাম, কি করে বুঝলেন আমি এসেছি? মাথায় হাত বুলিয়ে বললেন, মায়েরা সন্তানের উপস্থিতি বুঝতে পারবে না, তোকে বুঝতে পারবে বল। তুমি গিয়ে বসো, আমরা আসছি। হুম। রুমে মাথা নিচু করে চুপচাপ বসে আছি। আমার সামনেই রাদীব বসে চেয়ে আছে আমার দিকে। আমার সাথে নানানভাবে কথা বলার চেষ্টা করছেন। ওনার সাথে কিছুতেই কথা বলবো না বলে পণ করেছি। একটু কাছে এগিয়ে এসে হাতে হাত রেখে বলে, আমার সাথে কথা বলবে না? কোনো কিছু না বলে আগের মতোই বসে রইলাম। যা দেখে আবার বলে, আমার অপরাধটা কি বলবে তো নাকি? রাগী স্বরে বললাম, একদম নেকামি করবেন না। আপনি মোটেই অভূত বাচ্চা না। উনি অবাকের সাথে বিস্ময় ভাব নিয়ে বলে, কি আমি নেকামি করছি? তা নয়তো কি? এমন ভাব করছেন যেন ভাজা মাছ উল্টিয়ে খেতে জানেন না। মিটা মাছ না পাখি হবে। আমার মুখের কাছে মুখ এনে বলেন, পাখিকে অনেক আগেই খাঁচায় বন্দি করেছি। এখন বুকের খাঁচায় পড়ে ভালোবাসা বাকি। দু হাতে ধাক্কা দিয়ে বললাম, দূর হন আমার সামনে থেকে, আর মোটেই বাইরে কথা বলবেন না, নয়তো। আমার কথা শেষ হওয়ার আগেই বলে, কি কিচ দিবা? হতাশ হয়ে বললাম, ধুর ছাই, ভাল লাগে না। তাহলে কি ভাল লাগে ম্যাডাম? আপনার মাথা। চলে যেতে নিচ্ছিলাম, উনি পিছনে থেকে জড়িয়ে নিয়ে কাঁধে মাথা রেখে বলে, সরি, আমি জানতাম না বাবা মা আসবেন এখানে। আমি এসব জানতে চাইনি। ছাড়ুন আমায়, কাজ করতে হবে আমাকে। সরি বললাম তো। আমি সত্যিই জানতাম না বাবা মায়ের আসার কথা। মাকে অনেক আগেই বলে রেখেছিলাম তোমার কথা। কয়েকদিন পর বাসায় গিয়ে বাবাকে তোমার কথা বলবো ভেবেছিলাম, কিন্তু তার আগেই যে বাবা মা এখানে চলে এলো। এখন বুঝলে? প্লিজ আর রাগ করে থেকো না। তোমার সাথে কথা না বললে আমার কষ্ট হয়তো।
ওনার দিকে ঘুরে দুগালে হাত রেখে চোখে চোখ রেখে বললাম, আমিও সরি। আমি আঙ্কেল আন্টিকে হঠাৎ এখানে দেখে খুব ভয় পেয়েছিলাম। ভেবেছিলাম আপনি জেনেও আমাকে বলেননি তারা আসবে, তাই আপনার উপর রাগ হয়েছিল। এখন সব রাগ অভিমান দূর হয়েছে। তোমাকে আমি ভুল বুঝেছি, আমাকে মাফ করে দাও। এইটুকু বিষয়ে কেউ রাগ করে বসে থাকে? পাগলি মেয়ে। ওনার বুকে পাথা রেখে বললাম, হুম, আমি আপনারই ভালোবাসার পাগলি। বলেই হেসে দিলাম। উনিও আমার সাথে হেসে দিয়ে শক্ত করে জড়িয়ে নিয়ে বলেন, এভাবেই থেকে সব সময় তুমি অভিমান করবে, আমি অভিমান ভেঙে দিব। অভিমানের পাহাড় জমিয়ে ছেড়ে যায় না কখনো। তাহলে মরে যাব আমি। আপনাকে ছেড়ে যাওয়ার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। আমি আপনাকে ছাড়া আমিও যে শূন্য, মরে যাব আমি আপনাকে ছাড়া। রাফি ভাইয়া ও রাদিফ আম্মুকে নিতে গিয়েছে সেই ভোরে। তারাই এলো বলে। আম্মু আসবে সেই খুশিতে নানান ধরনের মুখরোচক খাবার রান্না করছি। রান্নার কাজে আন্টি ও রুবা সহায়তা করেছে। আম্মুকে কতদিন পর আবার দেখতে পাবো, সেই খুশিতে মুখ থেকে হাসি যেন সরছেই না। যা দেখে আন্টি বললেন, নাদিয়া তোমার মুখ থেকে হাসি সরছেই না, ব্যাপার কি? আজ আম্মু আসবে কথাটা শুনে আমি কতটা খুশি, তোমাকে কি করে যে বোঝাবো ভাষা খুঁজে পাচ্ছি না। ও আচ্ছা, এই কথা। আমি যে এতদিন ধরে আছি, আমাকে দেখে তো এত খুশি হওনি। নাকি আমি খারাপ? কি যে বললা আন্টি, তুমি কেন খারাপ হবে? তুমি তো আমার লক্ষ্মী আন্টি। যদি খারাপ নাই হতাম তাহলে আমাকে প্রথম থেকে আন্টি বলছো কেন? আমাকে তোমার আর একটি আম্মু হিসেবে মনে করো না। আন্টির কথা শুনে নিজেকে খুবই ভাগ্যবতী মনে হচ্ছে। জনি বা বিয়ের আগে এমন শাশুড়ি পায়? আন্টির কথা শুনে চোখে পানি চলে এলো। তাকে জড়িয়ে নিয়ে বলি, বলবো এখন থেকে, আজ থেকে তুমিও আমার আম্মু। আমাকে তিনিও জড়িয়ে নিয়ে বলে, আরে পাগলি মেয়ে, কান্না করছো কেন? তুমি না আমার লক্ষ্মী মেয়ে? লক্ষ্মী মেয়েরা কি কান্না করে? দু হাতে চোখের পানি মুছে বললাম, কই দেখো, আমি একটুও কান্না করছি না। তোমার মেয়ে কি কখনো কান্না করতে পারে বল? এই তো আমার সোনা মা। রুবা অভিমানের সুরে বলে, বাহ বাহ বাহ, চমৎকার। নাদিয়া আপু তোমার মেয়ে, তাই সে লক্ষ্মী সোনা রূপা আরো কত কি। আমি তো তোমার মেয়ে না, তাই আমাকে দেখতেই পাও না। বলেই গাল ফুলিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে তাকিয়ে আছে। আম্মু রুবার কথা ও কান্না দেখে ওর কান মালা দিয়ে বলে, ভালোই তো কথা শিখে গেছিস। কে বলেছে তুই আমার মেয়ে না? তোকে পেটে না ধরলে কখনো পর পাবিনি, আর কখনো এমন কথা বলবি না, ঠিক আছে? হুম। আম্মু আসার আগে যতটা না খুশি ছিলাম, আম্মুকে দেখে তার চেয়ে বেশি কান্না করেছি। করবো না আবার। আজ কতদিন বাদে তাকে দেখতে পেলাম। আম্মু এসেছে থেকে আম্মুর থেকে এক মুহূর্তের জন্য আলাদা হয়নি। বারবার মনে হচ্ছিল ছেড়ে দিলেই আবার পালিয়ে যাবে। আজ অনেকগুলো বছর পর পেট ভরে ভাত খেলাম আম্মুর হাতে। আম্মুর সবকিছু আমার রুমে শিফট করা হয়েছে। বলতে গেলে আমি জোর করে আমার রুমে রেখেছি। এই কয়েকটি বছরে জমিয়ে রাখা কত কথা বলার আছে, সেগুলো এখনো বলা বাকি। বলতে হবে তো নাকি? আম্মুর বুকে মাথা রেখে শুয়ে আছি। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর নানান ধরনের গল্প বলছেন। আমিও মন দিয়ে শুনছি সবকিছু। আম্মু বললেন, রাদীপ খুব ভালো ছেলে, বুঝলি মা। যেদিন প্রথম আমার সাথে তোর কথা হলো তার কয়েক মাস পর সে আমাদের বাড়িতে এসেছিল। এসেই আমার সাথে কি গল্পটাই যে করলো। আমাকে মানুষের বাড়িতে কাজ করতে মানা করে দিল। প্রতি মাসে আমার জন্য টাকা পাঠিয়ে দিত। তোর বাবাকে ডাক্তারের কাছে রেখে দিল ভালো করার জন্য। রাদীপ নাকি তোকে ভালোবাসে। রাদীপ আমার কাছে তোকে চেয়েছিল। এত ভালো ছেলে আমার মেয়েকে বিয়ে করতে চায়, কল্পনাও করিনি কখনো। আমার অজান্তেই আমার এতটা উপকার করছে, কখনো জানতামই না যদি না আম্মু বলতো। আমার অজান্তেই সবকিছুতে নিজের করে নেওয়ার ক্ষমতা কেন শুধু তারই হলো। আমি যে এখনো তাকে বুঝতেই পারলাম না, কতটা ভালোবাসলে একটা মানুষ এত কিছু করতে পারে। আমি কি আদৌ তার যোগ্য? ভাবি সাহেবা আসুন, বসুন এখানে। এই তো।
কেমন আছেন ভাবি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। আপনারা কেমন আছেন? আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। রিহানের মা বলেন, তোমরা কথা বল, আমি চা করে আনছি। ভাবি আপনি একাই এলেন, ভাই এলো না যে? ভাই সাহেব ওনার রিহাবে চিকিৎসা চলছে, তাই তিনি আসতে পারেননি। রিহাবে কেন? এই অনেক বড় কাহিনী। ও, যাই হোক, আমাদের ছেলে মেয়েদের কথা তো জানেনি। জি ভাই, রিহান বলেছিল, তাই তো এখানে আসা। আপনি আগে থেকেই সব জানেন তাহলে? আমি তো এখানে না এলে জানতেই পারতাম না। যাই হোক, আমার ছেলেকে পছন্দ হয়েছে তো আপনার? পছন্দ হবে না কেন? রিহানের মতো হীরের টুকরো ছেলেকে আমার মেয়ের জীবন সঙ্গী হিসেবে পাবো, এই যে আমার মেয়ের সৌভাগ্য। আপনার মেয়েও তো রূপ গুণে 16 আনা। নাদিয়ার মতো নম্র ভদ্র লক্ষ্মী মেয়ে এই যুগেও আগে এই কথা ভাবা যায় না। চা নাও। ভাবি আপনিও নিন। জি। ভাবি এদের বিয়ের কথা কিছু ভেবেছেন? না ভাই, এসব বিষয়ে এখনো ভাবা হয়নি। তাহলে কবে ভাববেন? ছেলে মেয়ের বয়স তো কম হলো না। নাতি নাতনিদের মুখ দেখতে হবে তো। কথা শেষে সকলের মুখে হাসির রেখা ফুটে উঠল। তারপর আবারও বাবা বললেন, আমি চাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের কাজটা সেরে নিতে। আপনি কি বলেন? আমি আর কি বলি, আপনি যা বলবেন তাই হবে। এ মাসের তো আর বেশি দিন নেই। সামনের মাসের দ্বিতীয় শুক্রবার ওদের বিয়ে আমাদের বাসাতেই। কি বলেন? জি ভাই। রান্নাঘরে রান্না করছিলাম, এমন সময় কোমরে শীতল হাতের হাতে ছোঁয়া অনুভব হতেই সমস্ত শরীর শিউরে উঠল। চোখ খিচে বন্ধ করে নিলাম। পিছনে থেকে জড়িয়ে নিয়ে গলায় ঠোঁটের ছোঁয়া পেতেই নিঃশ্বাস প্রশ্বাসের গতি দ্রুততার সাথে বইতে লাগলো। দেহ থেকে সমস্ত শক্তি কোথায় যেন উড়ে গেল। নড়াচড়ার ক্ষমতা একটুও নেই যেন। কানের কাছে মুখ এনে বললেন, আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তোমায় নিয়ে হারাবো আমার ভালোবাসার রাজ্যে। তুমি তৈরি তো? আজ আমার ও রাদীপের গায়ে হলুদ। ঘরোয়া ভাবেই আয়োজন করা হয়েছে গায়ে হলুদের অনুষ্ঠান। বাবা বড় পরিসরে আয়োজন করতে চেয়েছিলেন, কিন্তু রাদীপ রাজি না থাকায় বাবা ছোট্ট করেই সবকিছুর ব্যবস্থা করছেন। গত রাতে শহর থেকে রাফি ভাইয়া এসেছেন। সেই সাথে হৃদয়, নাফিজ, নাফিসা ও আদিবা এসেছে আজ সকালেই। বিয়েতে রাদীফের নিকট আত্মীয় ছাড়া কাউকে বলা হয়নি, যারা আজ সকাল থেকেই আসা শুরু করেছে। হলুদের অনুষ্ঠান আর কিছু সময় পরই শুরু হবে। তাই রুবা, আদিবা, নাফিসা সহ আরো কয়েকজন এসে আমায় সাজিয়ে দিয়ে গেল। কিছু সময় আয়নার সামনে বসে নিজেকে দেখছিলাম। এমন সময় দরজা দেওয়ার শব্দে পিছনে ফিরে তাকিয়ে দেখি রাদীপ দরজা দিচ্ছে। বসা থেকে দাঁড়িয়ে গেলাম। রাদীফের দিকে তাকালাম। সাদা পাঞ্জাবিতে অসাধারণ লাগছে ওকে। চোখ ফেরানো দায় হয়ে পড়েছে। রাদীফের এক হাতে কি যেন লুকিয়ে রাখা। হাতটি সামনে নিয়ে আসতেই বুঝতে পেলাম এগুলো আর কিছু নয়, হলুদ। কিন্তু হলুদ দিয়ে রাদীফের কি কাজ বুঝতে পেলাম না। আমার ভাবনার মাঝেই আমাকে এক হাতে আয়নার দিকে ঘুরিয়ে অন্য হাতে থাকা হলুদ পেটে লাগিয়ে দিয়ে ফিসফিস করে বলে, হলুদ সন্ধ্যা বউ। অদ্ভুত শিহরণ বয়ে গেল সর্বাঙ্গে। আবেশে দু চোখ বন্ধ হয়ে গেল। হলুদের পর্ব শেষে রাদীপকে গোসল করানো হলো। সেই ফাঁকে আমাকে গোসল করানো হলো। খুবই ক্লান্ত লাগছে। সবাই চলে গেলে বিছানায় গায়ে এলিয়ে দিলাম। কখন যে দু চোখ বন্ধ হয়ে গেল বুঝতে পেলাম না। ঘুম থেকে জেগে চোখ খুলে দেখি চারদিকে অন্ধকার। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 9টা বাজে। শুয়েছি বিকেলে, এত আর তাড়াতাড়ি 9টা বেজে গেল। কেউ একবার ডাকও দিল না। যাই হোক, ওয়াশরুম থেকে বের হয়ে দেখি রাদীপ খাবারের প্লেট নিয়ে বসে আছে। আমাকে ওর পাশে বসিয়ে খাইয়ে দিতে নিবে বললাম। নিজেই খেতে পারবো আমি। জানি তুমি নিজেই খেতে পার। এখন আমার হাতেই খেয়ে নাও। ওকে। আপনি খেয়েছেন? না। আগে তুমি শেষ কর, তারপর আমি খেয়ে নিব। কি বলছেন, এখনো খাননি? প্লেট থেকে এক লোকমা ভাত মাখিয়ে ওনার মুখের সামনে ধরে বললাম, নিন আমার সাথে, আপনিও খেয়ে নিন। অনেক রাত হয়েছে। উনিও কোনো কথা না বলে খেয়ে নিলেন আমার সাথে। খাওয়ার পর্ব শেষে উনি বললেন,
12টায় তৈরি থেকে বাইরে যাব। আমিও বিনা বাক্যে রাজি হয়ে গেলাম। উনার জবাবে বললাম, হুম। আমার কপালে ছোট্ট করে ভালোবাসার পরশ দিয়ে বললেন, ভালোবাসি। আমিও ভালোবাসি। রাত 12টা বেজে গেলেও অনেকেই এখনো জেগে আছে। আর আমার জেগে থাকার কারণ উনি। এত রাতে কেউ অনেকে আমার কাছে আসা দেখতে পেলে কেলেঙ্কারি হয়ে যাবে। যদিও এত সব আয়োজন আমাদের জন্যই। মানুষ মানুষকে কথা বলার সামান্যতম সুযোগ পেলে তা হাতছাড়া করে না। আমাদের ক্ষেত্রেও ঘটবে না তা নয়। তাই খুব টেনশন হচ্ছে কেউ যেন অনেকে দেখে না ফেলে। দরজায় আঘাত করার শব্দ কানে আসতেই দ্রুত দরজার দিকে গেলাম। দরজা খুলতেই উনি দ্রুত ভিতরে ঢুকে পড়লেন। আমিও সাবধানের সাথে দরজা লাগিয়ে দিলাম। ওনাকে বললেন, আসতে অসুবিধে হয়নি তো? না মনে দেখে ফেলেনি তো? অসুবিধা হওয়ার কি আছে? তাছাড়া কে দেখলো না দেখলো আমার কি? আমার কি মানে? বাসায় এতগুলো মানুষ একটা অবিবাহিত মেয়ের রুমে অন্য একটি অবিবাহিত ছেলেকে গভীর রাতে একই রুমে দেখতে পেলে কেলেঙ্কারির শেষ থাকবে না। তুমি কি ভয় পাচ্ছ? ভয় পাচ্ছি মানুষের কথার। ওসব বাদ দাও এখন। কেউই দেখতে পায়নি। এখন খুশি? হুম। শয়তানি হাসি দিয়ে আমার দিকে এগোতে এগোতে বলে, যান। উনার লক্ষণ আমার কাছে ভালো ঠেকেছে না। তাই কয়েকটা শুকনো ডোক গিলে পিছিয়ে যেতে লাগলাম। আবারও বলে, যান। ও যান। কাঁপা কাঁপা গলায় পিছতে পিছতে বললাম, হুম। আরো কিছুটা এগিয়ে এসে বলে, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? আপনাকে কেন ভয় পাবো? পিছিয়ে যেতে যেতে দেয়ালের কাছে কখন এসে গেছি খেয়ালই করিনি। উনি এক হাত দেয়ালে রেখে অন্য হাত দিয়ে আমার ঠোঁটে স্লাইড করতে করতে বলে, সত্যিই তো ভয় পাবে কেন? তারপর আবারও আসলেন। আমি ওনার কাণ্ডে অবাক। মুখে ভয় পাচ্ছি না বললেও খুব ভয় করছে। যখন ভালোবাসার কথা স্বীকার করছে তখন থেকে ওনার নিত্য নতুন কাছে বারবার পাগল হয়েছি। কখন কি করে এখনো বুঝতে পারিনি। এখনো ওনার কাজ বুঝতেছি না। দু হাতে ওনাকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু ফলাফল শূন্যের কোটায়। মিয়ে যাওয়া কণ্ঠে বললাম, কি করছেন? দূরে যান। উনি আর একটু এগিয়ে এসে বললেন, এখনো তো কিছুই করিনি, তাতেই দূরে যেতে বলছো? হুম বলছি। এখন সরুন। আমার ঘুম পেয়েছে। এখন তো ঘুমানো হচ্ছে না। যা করতে এলাম আগে করে নেই, তারপর যত খুশি ঘুমিও। এবার আরো ভয় করছে। কাঁপা কাঁপা গলায় বললাম, কি করতে এসেছেন? অনেক কিছু। বলেই আমাকে কোলে তুলে নিলেন। বিছানায় বসিয়ে দিয়ে আমার কোলে মাথা রেখে বললেন, তোমার সাথে গল্প করবো তাই এসেছি, বুঝছো? বুকের উপর থেকে পাথর সরে গেল। উনি এলেন গল্প করতে আর আমি কি না কি ভেবে ভয় পাচ্ছি। হুম। মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। উনি দুষ্টুমি মাখা হাসি দিয়ে বললেন, তুমি কি অন্য কিছু ভেবেছিলে? উনার কথায় লজ্জা পেলাম বেশ। বললাম, আমি আবার কি ভাবতে যাব? এখন চুপ করুন। উনি হাসতে হাসতে বললেন, হুম। তুমি যা ভেবেছিলে সেগুলো বাসর রাতের জন্য তোলা রইল। সকাল 8টা হতে না হতেই একে একে সকলেই ঘুম থেকে উঠতে শুরু করছে। কিছু সময় যেতে না যেতেই নানান জনের কথায় মুখরিত পুরবাড়ি। একে একে সকলে কাজে হাত দিতে শুরু করেছে। কাজে যোগ দিচ্ছে আশপাশের মানুষজন। ঘুম ভাঙলো কারো ডাকে। ঘুমিয়েছিলাম ভোর রাতের দিকে। ঠিকঠাক ঘুম না হওয়ার চোখ খুলতে বেশ অসুবিধা হচ্ছে। ওভাবেই উঠে দরজা খুললাম। সামনে তাকিয়ে দেখি আদিবা, বুঝলাম এই মহান কাজটি ইনি করছেন। ওর পাশে নাফিসা ও রুবাও আছে দেখছি। যাই হোক, ভিতরে এসে ওয়াশরুম ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হওয়ার শেষে বের হয়ে দেখি ওরা এখনো আছে, বলতে গেলে পুরো রুম গোছানো শেষ। আমাকে বের হতে দেখে নাফিসা বলে, কটা বাজে খেয়াল আছে তোমার? ওর কথায় ঘড়ির দিকে তাকালাম। তাকাতেই আমি অবাক হয়ে গেলাম। এত তাড়াতাড়ি 9টা বেজে গেল। যাই হোক, তাতে আমার কি? গা ছাড়া ভাব নিয়ে বললাম, হুম্মাম 9টা বাজে।
আজ যে তোমার বিয়ে তার কি কোন খেয়াল আছে? আমি জানি আমার আজ বিয়ে থেকে কি বর্ত আর পালিয়ে যাচ্ছে না। বইন আমারে মাফ কর। এখন চল খেয়ে নাও, আমাদের অনেক কাজ আছে। এমন ভাবে বলছো মনে হয় সকল কাজ তুমি করছো। আদিবা বলে, তোমরা এখন চুপ কর, নিশ্চল খেতে হবে, নয়তো আর খাওয়া হবে না। সারাদিন না খেয়েই থাকতে হবে। চলো। সকলেই আগে নাস্তার কাজ ছেড়ে নিয়েছে, শুধুমাত্র আমরা কয়েক ছাড়া। আমি নিচে যেতেই আমাদের নাস্তা খেতে দেওয়া হলো। উনিও আমাদের সাথে খেতে বসে গেলেন ঠিক আমার বিপরীতে। বুঝতে আর বাকি নেই এত সময় আমার জন্যই অপেক্ষায় ছিলেন তিনি। খাওয়া শেষে উপরে আসতে নিবু পিছনে থেকে কেন যেন আমার নাম ধরে ডাক দিল। গলার স্বর কোথায় যেন শুনেছি বলে মনে হচ্ছে। পিছনে ফিরে যাকে দেখলাম, তাকে কখনোই এখানে আশা করিনি। পিছনে ফিরে যাকে দেখলাম, তাকে কখনোই এখানে আশা করিনি। উনি আর কে নয়, আমারই সৎ বাবা। কাউকে কিছু না বলে রাদিফের দিকে তাকিয়ে রুমে চলে এলাম। এসে বিছানার এক কোণে বসে পড়লাম। আমার পিছু পিছু রাদিফ রুমে প্রবেশ করলো এবং বলে, এভাবে সকলের সামনে থেকে এলে কেন? উনি এখানে কেন? কেন আবার? উনি তোমার বাবা। বাবা হয়ে মেয়ের বিয়েতে আসতেই পারে? না, পারে না। যিনি আমাকে একটা গুন্ডার কাছে বিক্রি করে দিতে পারে তিনি আমার আব্বু হবেন কিভাবে? নেশার ঘরে একটি না হয় ভুল করেছে, এখন ভুলে এসব ভুলে যাও। না, কিছুতেই না। উনি ক্ষমা পাওয়ার অযোগ্য। এই শুভ দিনে কমপক্ষে আমার জন্য সব ভুলে গিয়ে তার সাথে আবারও এক হও। উনার দিকে কিছু সময় তাকিয়ে বললাম, শুধুমাত্র আপনার জন্যই নয়তো উনার মতো মানুষকে কখনোই ক্ষমা করতাম না। এই তো আমার লক্ষ্মী বউ। বাবাকে পাঠিয়ে দিচ্ছি, সুন্দরভাবে কথা বলবে, ঠিক আছে? মাথা নিচু করে নিয়ে বললাম, হুম, আসছি। বলে উনি চলে গেলেন। আমি ওভাবেই বসে রইলাম। কিছু সময় অতিবাহিত হতে না হতেই আব্বুর প্রবেশ ঘটল। আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কেমন আছিস মা? ভালো। এখনো তোর এই বুড়ো বাপটার উপর রেগে আছিস মা? না, আমি কারো উপর রেগে নেই। আমার দিকে তাকা, আমি এভাবেই ঠিক আছি। যা বলার বল, শুনছি। তোর মাকে যখন বিয়ে করলাম তখন তোর বয়স সবে মাত্র 2 মাস। ধীরে ধীরে বড় হলি। আমাকে প্রথমবার যখন আদো আদো কণ্ঠে বাবা বলে ডাক দিলি তখন প্রাণটা জড়িয়ে গিয়েছিল আমার। আমার কাজ চলে যাওয়ার পর টাকার খুব টানা হেঁচড়া শুরু হয়। তবুও আমাদের অভাবের সংসারেও কোনো ধরনের দুঃখ কষ্ট ছিল না। এরপর কখন যে নেশায় আসক্ত হয়ে গেছি জানি না। ধীরে ধীরে জুয়া খেলা, বারবার টাকা লস হওয়া, নেশার টাকা জোগাড় করতে না পারায় তোদের মা মেয়ের উপর অনেক অত্যাচার করা। নেশার ঘরে টাকার লোভে পড়ে রমজানের সাথে তোকে বিয়ে দিতে চেয়েছিলাম। দেখো না, এখন আমি একদম সুস্থ। আর নেশা করি না, কোনো ধরনের বাজে কাজ করি না। তুই যদি তোর এই বুড়ো বাপটাকে ক্ষমা না করিস সে পাপের বোঝা নিয়ে একদম বাঁচতে পারবো না। তুই কি চাস আমি মরে যাই? আব্বুর কথাগুলো শুনছি আর চোখের পানি ফেলছি। আর সইতে পারলাম না, বাবার বুকে ঝাঁপিয়ে পড়লাম। অঝরে চোখের পানি ফেলেই চলছি। যদি একটু দুঃখের ভাব কমে। চারদিকে ছেলে মেয়েদের হই হুল্লোড়, নানান ধরনের বাজে ফোটানো, এদিক ওদিক দৌড়াদৌড়ি চলছেই। কেউ কেউ মেহমানদের আপ্যায়ন করতে ব্যস্ত। এদিকে আমাকে সাজানোর কাজ চলছে। উনি মেকআপ আর্টিস্ট নিয়ে আসতে দেননি। উনার মতে আমি এমনিতেই অনেক সুন্দর, তাই কৃত্রিম সাজসজ্জার প্রয়োজন নেই। তাই আদিবা ও নাফিসা আমাকে সাজিয়ে দিচ্ছে। মাথার চুল বিনুনি করে কাটার মাধ্যমে আটকিয়ে দিয়েছে। সেখানে দিয়েছে গাঁদা ফুলে মুড়িয়ে। দু হাতে মেহেদিতে রাঙানো, সাথে সোনার বালা। গলায় কারুকাজ করা বেশ ভারী অলংকারে সজ্জিত, আমি সঙ্গে লাল টুকটুকে ভারী লেহেঙ্গা। এতেই নিজেকে দেখে নিজেই কয়েকবার ক্রাশ খেলাম আমি।
আমার ভাবনার মাঝে আদিবা বলে, বাহ, তোমাকে অনেক সুন্দর লাগছে তো, একদম লাল পরি। রাদীপ স্যার এভাবে তোমাকে দেখে আজ নিশ্চয়ই পাগল হয়ে যাবে। ধুর, কি যে বল না তুমি। কি আবার বললাম? যা সত্য তাই, একটুও মিথ্যে বলছি না। হয়েছে আর বলতে হবে। এদিকে ওর কথা শুনে লজ্জায় লাল নীল হচ্ছি আমি, যা দেখে নাফিসা বলে, এখন যত খুশি লাল নীল হও না কেন, কোন লাভ নেই। কিছু সময় পর এমনিতেই সব লজ্জা দূর দূর করে পালিয়ে যাবে। বলেই দুজন অট্ট হাসিতে মেতে উঠল। আর আমি লজ্জায় আর রানিত হতে লাগলাম। বাসর ঘরে বসে আছে বেশ কিছুক্ষণ হলো। এদিকে ওনার আসার কোনো খবর নেই। আরো কিছু সময় যেতেই দরজা লাগিয়ে দেওয়ার আওয়াজ কানে আসতেই বুঝতে আর বাকি নেই, উনি এসে পড়েছেন। গুরুজনেরা বলতো বিয়ের পর প্রথম রাতে স্বামীর পা ছুঁয়ে সালাম করতে হয়, এতে নাকি বউয়ের জন্যই মঙ্গল। তাছাড়া আমাকে বাসর ঘরে রেখে যাওয়ার পর আম্মু এসে বলে গেছেন উনি এলে যেন পা ছুঁয়ে সালাম করি। তাই তাদের কথা মতো বিছানা থেকে নেমে ওনার পা উঠতে যাব, উনি আমার হাত খপ করে ধরে বুকের বাম দিকে রেখে বলে, তোমার স্থান পা নয় আমার বুকে। অজু করছো? হুম। আপনি করেছেন? না। অপেক্ষা কর, আসি। আল্লাহ তায়ালার কাছে প্রিয় মানুষটির সাথে বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ার তৌফিক দান করার কারণে শুকরিয়া স্বরূপ 2 রাকাত নফল নামাজ পড়ে নিলাম। আল্লাহ তায়ালার কাছে বাকি জীবন একসঙ্গে সুখে দুঃখে যেন পাশে থাকতে পারি তার জন্য দোয়া করলাম। নামাজ পড়া শেষে উনি আমার পায়ে স্বর্ণের তৈরি পায়েল পরিয়ে দিলেন এবং হাতে একটি খাম ধরিয়ে দিলেন। বললেন, এখানে কাবিনের সমস্ত টাকা আছে, রাখো। এসব আমার চাই না, আপনিই রাখুন। এটা তোমার প্রাপ্য, তাই তুমি রাখো, আমার লাগবে না। এটা ইসলামের আইন এবং তাই তোমার ইচ্ছে থাক বা না থাক নিতে হবে তোমাকে। হুম। আয়নার সামনে দাঁড়িয়ে সাজসজ্জা ব্যবহৃত অলংকারগুলো খুলছি, উনি সাহায্য করলেন আমায়। সারাদিনের ক্লান্তি এসে ভর করছে দেহে, তাই শাওয়ার নিতে হবে। তাই আলমারিতে থাকা পোশাক বের করতে যাব, উনি আমার হাতে একটা শপিং ব্যাগ হাতে ধরিয়ে দিয়ে বলে, যাও এটা পরে এসো। কি আছে এখানে, খুলে দেখে নিও। ওকে। শাওয়ার নিয়ে শপিং ব্যাগ হতে পোশাক বের করে লজ্জায় পড়ে গেলাম। ঠিক এসব এসেছেন উনি, এসব পড়তে হবে আমার। দরজা দিয়ে মাথা বের করে বলি, আপনি মনে হয় ভুল করে অন্য কিছু এনেছেন, তাই আমার ব্যাগ থেকে জামা দিন আমাকে। আমি ঠিক পোশাকই এনেছি, এখন দ্রুত পরে বাইরে এসো। আমি ওসব পড়তে পারবো না। তাহলে পোশাক ছাড়াই চলে এসো প্লিজ। যা বলেছি তাই কর। শয়তান। বলতে হবে না, এখন দ্রুত কর। জামাগুলো পরে বের হলাম। উনি আমার দিকে তাকিয়ে আছেন। নিজের দিকে তাকাতেই দুহাতে নিজেকে আড়াল করতে ব্যস্ত হয়ে পড়লাম। আমার কাণ্ডে উনি হেসে উঠলেন। কাছে এসে ওনার বুকের সাথে মিশিয়ে নিলেন। ঠোঁটে ঠোঁট এক হতেই 2 চোখ বন্ধ হয়ে গেল। হারিয়ে গেলাম ভালোবাসার ছোঁয়ায়। কেটে গেছে অনেকগুলো বছর। সময়ের সাথে পাল্লা দিয়ে অনেক কিছুই বদলে গেছে। আজ সবাই থেকে নেই। সবাই নিজের জীবন নিয়ে ব্যস্ত, কিছু করে দেখাবার। ছেলে মেয়ে স্বামী সংসার নিয়ে বেশ ব্যস্ততায় কেটে যাচ্ছে আমার দিন। সময়ের ব্যবধানে উনিও আজ অনেক ব্যস্ত সময় পার করছেন। কিন্তু ভালোবাসা বিন্দু পরিমাণও কমেনি এখনো। এখন চাওয়া একটাই, এভাবেই কেটে যাক ভালোবাসাময় জীবন। সমাপ্ত।